কে 231তম এপিসোডে আপনাদের সবাইকে যেমন আমন্ত্রণ জানাচ্ছি, সেই সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রাখছি। আশা করছি ভালো লাগবে আপনাদের আমাদের আজকের এই এপিসোড। আসলে ঈদ ফুরিয়ে গেছে, কিন্তু আমাদের যে স্টোরি আপনারা পাঠিয়েছিলেন সেই স্টোরির অনেকগুলো বাকি আছে, অনেকগুলো পড়া হয়নি, অনেকগুলো সামনে হয়তো নতুন কোনো একটা স্পেশাল এপিসোডে পড়া হবে, এরকম নানান ধরনের পরিকল্পনা চলছে। ঠিক একই সাথে আপনারা আমাদের ভূত.com যেরকম এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন, সামনের সময়গুলোও আমাদের পাশে থাকবেন বলে আমরা আশা করব। আর কথা না বাড়িয়ে সরাসরি এখন ঘটনায় চলে যাচ্ছি। প্রথম ঘটনাটি পড়ে শোনানোর আগে একটু ছোট্ট করে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনি। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। প্রিয় রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আর যদি ভালো নাও থাকেন, মহান আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ মালিক যেন আপনাকে ভালো রাখেন। আমি নিয়মিত ভূত এফএম শুনি না, তবে গত 2-4 মাস পর্যন্ত ইউটিউবে আপনাদের স্টোরিগুলো শুনছি, বেশ ভালো লাগছে। এবং সাথে সাথে ভিকটিমদের জন্য মনের ভেতর খুব কষ্ট অনুভব করছি, কারণ আমি জানি কতটা নির্মমতা কাজ করে ভিকটিমদের সাথে। যাই হোক, আমি সঙ্গত কারণে আমার নাম বলতে চাইছি না, তবে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সৎ সদস্য। বর্তমানে আমি বরিশাল রেঞ্জের কোনো এক জেলায় কর্মরত আছি। আমার জীবনে রয়েছে 3টি ঘটনা, যার ভেতর থেকে আমি একটা শেয়ার করছি। সোজা ঘটনায় চলে আসি। প্রথমে আমার পারিবারিক বর্ণনায় আসি, নতুবা মানুষ কতটা হিংস্র হতে পারে তার পুরোপুরি আপনারা বুঝতে পারবেন না। আমার পরিবারের আমি একমাত্র পুত্র সন্তান। আমি ব্যতীত আমার আরো 2টি বোন আছে, যারা আমার বড়। আমার মা আমার চাকরির শুরুতেই মারা যান। বাবা মারা যান চাকরির 6 বছরের মাথায়। নিকটতম আত্মীয় বলতে কেউ নেই। 2 বোন আছেন তাদের পরিবার নিয়ে, তাদের কাছে সাহায্য সহানুভূতি মেলে না। আমি বিয়ে করি। আমার চাকরি যখন 3 বছর অতিক্রম করেছে, তখন যা ছিল আমার পছন্দের একটা মেয়েকে। তার জন্মস্থানের দূরত্ব আমার থানা থেকে আনুমানিক 30 কিলোমিটার। এখন ঘটনায় যাই। ঘটনা 1। আমি তখন ডিএমপি ঢাকায় কর্মরত। ডিএমপি থাকাকালীন আমি বিয়ে করি। বিয়ে করে কিছুদিন ভালোই কাটে, কারণ পরিবারে আমি, বাবা, আমার স্ত্রী, এই হলো সদস্য। সুখেই থাকার কথা। আমি যথারীতি কর্মস্থলে নিয়োজিত, কারণ আমার বাবা যেহেতু একা থাকে আর বয়স্ক, তাই প্রথম অবস্থায় আমার স্ত্রীকে গ্রামের বাড়িতেই রাখি। আমি কর্মস্থলে থাকাকালীন প্রায় 5 মাস পরে আমার স্ত্রীর বিরুদ্ধে আমার কাছে অনেক অভিযোগ আসা শুরু করে। অভিযোগগুলো হলো, আমার স্ত্রী আমার বাবাকে যথাসময়ে খাবার দেয় না, সারাদিন বাসার দোতলায় উঠে থাকে আর একা একা কথা বলে, সে মোবাইল নিয়ে সারাদিন থাকে, আর পড়াশোনার স্থলে কিছুদিন পর পরে যেতে চায়। আরো অনেক আছে, নাই বললাম। অবশেষে আমার কাছে এসব কথা আসার পর আমাদের ভেতরে কিছুটা দ্বন্দ্ব দেখা যায়। আমি আমাদের পারিবারিক অশান্তির মিটমাট করার জন্য, তাকে নিয়ে থাকার জন্য ডিএমপি থেকে বরিশাল রেঞ্জে অনেক কষ্টে পোস্টিং করাই। আমি আপনাকে বুঝাতে পারবো না যে নিচু পদে কর্মচারীরা কতটা অবজ্ঞার শিকার হয় আমাদের পুলিশ বিভাগে। যাই হোক, একটা জেলায় পোস্টিং হয়। আমি তাকে নিয়ে পারিবারিক সমস্যা দূর করতে কর্মস্থলে বসবাস করা শুরু করি। কিন্তু আমার স্ত্রীর কাছে আসাটাই যে আমার জীবনের জন্য সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াবে তা আমি জানতাম না। ছোট করলাম রাসেল ভাই, আমার স্ত্রীর কিছু খারাপ কাজ আমার চোখে সরাসরি ধরা পড়ে। সে আমার দূরে থাকার কারণে একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। খারাপ বলতে যা বোঝায় তাই। আমি এসব কষ্টে মরে যাই অবস্থা, কারণ সে আমার অনেক পছন্দের একটা মানুষ ছিল।
বলে রাখি, আমি আইটি বিষয়ে, কম্পিউটার রিলেটেড বিষয়ে খুব দক্ষ ছিলাম এবং আমার পুলিশ বিভাগের সফটওয়্যার রিলেটেড সিডিএমএস, পিআইএমএস, মামলা লেখা আরও অনেক কিছু সহ ফেসবুক হ্যাক করতে পারতাম। আমার স্ত্রীর প্রতি নানা কৌতূহল থাকার কারণে আমি প্রথমবার কারো ফেসবুক হ্যাক করি। এই হ্যাক করাটাই আমার জীবনকে কষ্টের সমুদ্রে নিক্ষেপ করে। পরবর্তীতে হ্যাক করি যার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে আছে তারটা। আমি অনেক তথ্য সংগ্রহ করি, আর এসব তথ্য প্রমাণ সংগ্রহ করার পর আমি তার কলেজে যাতায়াতের প্রতি লক্ষ্য রাখি। তারপর হাতে নাতে ধরা পড়ে আমার কাছে। আমি যথারীতি আমার অবস্থান থেকে প্রতিবাদ জানাই আর বাসায় নিয়ে আসি। আসার পর তাকে দুটি থাপ্পড় মারি, কিন্তু আমার মনের ভেতর তার জন্য ক্ষমা বিষয়টা কাজ করছিল। জানতাম না আমার প্রতিবাদ করাটা আমার জীবনকে শেষ করে দেবে, মৃত্যুর মুখে নিয়ে যাবে। ঘটনা 2, আমার স্ত্রী রাগ করে আমার বাসা ত্যাগ করে তার বাবার বাড়ি চলে যায়। বলে রাখি, আমার স্ত্রী ছিল 5 বোন। কেন বললাম তা আপনাদের কাছে পরে বলছি। আমি যথারীতি আমার স্ত্রীর বিষয়ে সবকিছু আমার স্ত্রীর বড় ভাইকে জানাই। তার কোনো প্রতিক্রিয়া আমি দেখতে পাই না, কিন্তু আমি যে আমার স্ত্রীকে দুটি থাপ্পড় মেরেছি সে বিষয়ে সে আমাকে অনেক হুমকি ধামকি দিতে থাকে। আমি অবাক হয়ে যাই। আমি মধ্যবিত্ত পরিবারের হওয়াতে চাকরির ভয়ে তর্কে না জড়িয়ে তার কথার কোনো উত্তর দেই না। আমি তার বোনদেরকে জানাই ও তাদের কাছে আমার স্ত্রীকে বাসায় ফিরিয়ে দেবার জন্য রিকোয়েস্ট করি, কিন্তু জানতাম কি ভয়ঙ্কর জীবন অপেক্ষা করছে আমার জন্য। আমার স্ত্রী ফিরে আসে, কয়েকদিন ভালোভাবে কাটছিল। একদিন অফিস থেকে ফিরে এসে আমার স্ত্রীকে বাসায় দেখতে না পেয়ে কল দেই। সে জানায় পাশের বাসায় ভাবির বাসায় আছে। আমি না ডেকে আমার কাছে বাসার আরও একটি চাবি থাকায় ঘরে প্রবেশ করি। যখন আমি আমার পোশাক খুলতে যাই তখন আমার পোশাকের পকেট থেকে 5 টাকার একটা কয়েন পড়ে যায়। কয়েনটা খাটের পায়ের কাছে গড়িয়ে গেলে আমি নিয়ে যখন আনতে যাই তখন সামান্য একটা লাল কাপড়ের টুকরো আমি আমার পায়ের কাছে দেখতে পাই। তখন আমার কোনো কৌতূহল হয়নি, কারণ ময়লা পড়ে থাকতে পারে ভেবে টাকা নিয়ে চলে যাই। যথারীতি চলছে আমাদের পারিবারিক জীবন। একদিন বিকেলে পুলিশ লাইন মাঠে ফুটবল খেলে যখন বাসায় একটু তাড়াতাড়ি আসি, এসেই যখন দরজা নক করি তখন প্রায় 9 মিনিট পরে আমার স্ত্রী এসে দরজা খুলে দিলে আমার রাগ হয়, কারণ আমি ভিজে দাঁড়িয়েছিলাম। আমি রুমে গিয়ে লক্ষ্য করি যে মরিচ পুড়ালে যেরকম ঝাঁঝালো গন্ধ আসে ঠিক তেমন গন্ধ আসছে। আমি ফ্রেশ হতে ওয়াশরুমে গেলে দেখতে পাই আমার স্ত্রী গ্যাসের চুলোতে সরিষা পুড়াচ্ছে। আমি জানতে চাই সরিষা দিয়ে কি করবে। আমার স্ত্রী আমাকে উত্তর দেয়, জানো তো কিছু সরিষা অনেক কাজে লাগে। এদিকে এমন ঘটনা ঘটতে থাকে প্রায় প্রতিদিন। ঘটনা 3, একদিন বাড়ি থেকে খবর আসে যে বাবা স্ট্রোক করেছে। আমি অফিস থেকে 11টার সময় বাসায় চলে আসি। আসার পর দেখি যে আমার প্রবেশের সাথে সাথে আমার স্ত্রী খুব অস্থির হয়ে পড়ে। আমি অস্থির হওয়ার কারণ ও বাড়ির বিষয়ে জানতে চাইলে সে বলে যে বাড়ির বিষয়ে সে কিছু জানে না। বলে রাখি, প্রায় 3 মাস বাবা আমাদের সুখের জন্য হোটেলে ও চাচাতো বোনের বাসায় খাবার খেত। বাবার হয়তো এমনই হন। আমি যখন বাসায় আমি দেখি বিছানার উপর সাদা কাপড় পরে আছে, তার উপরে লাল একটা কলম পড়ে আছে। আমি 7-5 না ভেবে বাবার কথা বলে তাকে রেডি হতে বললে সে বলে, তুমি যাও, আমি যাব না। রাতে থাকবে কি করে? সে বলে যে পাশের বাসার ভাবির সাথে থাকবে। আমি কথা না বাড়িয়ে চলে যাই। বাবা স্ট্রোক জনিত কারণে প্যারালাইজড হয়ে যায়, খুব মানসিক কষ্টে পড়ে যায়। আমি হাসপাতালে রেখে চলে আসলে আমার ভেতরেই প্রথম কোনো প্রবলেম দেখতে পারি। ততদিন পর্যন্ত সুস্থ ছিলাম যতদিন পর্যন্ত সাদা কাপড়ের ব্যবহার হয়নি। আমি খেতে পারতাম না। খেতে না পারায় আমার স্ত্রী আমাকে রাতে গরুর দুধ খেতে দিত। জানতাম না যে এটা তার যন্ত্রণা দেওয়ার নতুন কৌশল। আমার মনে হচ্ছে মাঝখানে কিছু অংশ একটু এলোমেলো হয়ে গেছে, দেখি পরবর্তীতে তার সমাধান আসে কিনা। ঘটনা চালিয়ে যাচ্ছি। আমি নামাজে ছিলাম, যার কারণে খুব একটা বেশি প্রভাব আমার উপরে পড়েনি। আমার মৃত মায়ের হয়তো দোয়া আমার সাথে কাজ করেছে। যাই হোক, আমি ঘটনাসমূহ বলি। তার এমন কর্মকাণ্ড
আর আমার শারীরিক অবস্থার পরিবর্তন হতে থাকলে আমি ডাক্তার দেখাই। ডাক্তার বলে যে আপনার রক্ত শূন্যতা দেখা দিয়েছে। আমি বুঝতে পারি যে আমি অসুস্থ। বলে রাখি রাসেল ভাই, আমি আমার স্ত্রীর সাথে থাকার সমস্ত আগ্রহ হারিয়ে ফেলি। এটা তার কালো জাদুর প্রভাব। আমি ঔষধ ও খাবার দাবার খাই, কিন্তু কোনো পরিবর্তন হয় না। আমি নামাজ পড়তে পার্শ্ববর্তী এক মসজিদে যাই, আর হুজুরের সাথে দেখা হলে সে আমার সাথে আলাপচারিতা করতে থাকে, কারণ সে আমার ফুটবল খেলার প্রচুর ভক্ত ছিল। আমি টিএমপির মূল একাদশে ফুটবল খেলেছি। আমার শরীরের এমন অবস্থা কেন জানতে চাইলে আমি হুজুরের কাছে সব কথা খুলে বলি। সে আমাকে বলে যে আপনি সময় করে সেই খাটের পায়ার লাল কাপড়টা আমার কাছে নিয়ে আসবেন। সাদা কাপড়ের কথা হুজুরের কাছে বলতে আমার মন থাকে না। সুযোগ বুঝে স্ত্রী রান্না করার সময় আমি খাটের পায়ার থেকে বের করার চেষ্টা করি এবং সেই কাপড়টি পেতে সমর্থ হই। বলে রাখি যে লাল কাপড়টা ছিল আমার মাথা যেখানে আমি রাখি তার সোজাসুজি। আমি মাগরিবের পরে অফিসে যাই ও হুজুরকে সব কথা বলি। হুজুর এসে আমাকে যা বলেন তা শুনে আমি আকাশ থেকে পড়ি। তিনি আমাকে বলেন, আপনি কালো জাদুতে আক্রান্ত। আকাশ থেকে পড়বো না কেন? আমি কোনোদিন এগুলো বিশ্বাস করতাম না। হুজুর আমাকে বলেন যে আপনি এশার নামাজ পড়ে আমার সাথে বড় হুজুরের কাছে যাবেন। আমি স্যারকে বলে নামাজ না পড়ে অফিসের কাজ সেরে এশার পরে বের হই। হুজুরের কাছে যাই। হুজুর প্রায় 20 মিনিট পর আমার কাছে আসে এবং বলে, কি পুলিশ, ক্ষমতা খাটলো না পুলিশের? আমি কিছুই বুঝি তার কথার। পরে সে আমাকে উঁচু করে আসতে বলে। আমি যথারীতি তাই করি। আমাকে মাদুরে বসে হুজুর কি যেন পড়ে জিন হাজির করেন। হাজির করার সময় দেখতে পাই যে তার টিনের ঘরের ওপর থেকে কি যেন মচর মচর করে হেঁটে ঘরে প্রবেশ করছে, আর দরজা খোলা ছিল। আমি বসা ছিলাম হুজুরের মুখোমুখি, কিন্তু কাউকে প্রবেশ করতে দেখিনি। কিন্তু হুজুরের কাছে এসে এসে খুব সুন্দরভাবে সালাম দেয়, তা আমি এবং শাস্তা হুজুর স্পষ্ট শুনতে পাই। আমার কাছে জানতে চাইলে সে জানায় আমার ওপর আমার স্ত্রীর 2 বোন কালো জাদু করেছে, আর কাজে সহায়তা করেছে আমার স্ত্রী। তাদের উদ্দেশ্য হচ্ছে আমার পরিবার থেকে আলাদাকরণ আর আমার স্ত্রীর বাধ্যকরণ। বলে রাখি, আমি সব ধরনের নির্যাতন এই ঘটনার 4 মাসে সহ্য করেছি, কিন্তু কোনো প্রতিবাদ করতাম না। অথচ তাদের কালো জাদুতে কিছুটা ভুল হওয়াতে আমার মৃত্যু হবে না, কিন্তু শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকবে। এই সব আমার হুজুর আমাকে জানান। আমাকে কোনো প্রশ্ন করতে বারণ করা ছিল, তাই আমি ভয়ে ভয়ে চোরের মতো কোনো কথা বলি না। এক পর্যায়ে হুজুর জিন সাহেবকে প্রশ্ন করেন আমাকে বাঁচানো যাবে কিনা। জিন বলে, হ্যাঁ বাঁচানো যাবে, তবে আমাকে কিছু কাজ করতে হবে। কাজগুলো হচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে, আমার স্ত্রীর দেয়া কিছু খাওয়া যাবে না, বালিশের ভেতর চুলার মধ্যে সাদা কাফনের কাপড় আছে তা খুলতে হবে, প্রতিদিন আমার স্ত্রীকে নামাজ পড়াতে হবে। কিন্তু আমি সকল কাজ কিভাবে করতে ভাবতে থাকি। ভাবতে ভাবতে আমার ভাবনার উত্তর জিন দিয়ে দেয়। সে বলে, তুমি পারবে না আমি জানি, তবে তোমাকে আমরা সাহায্য করব। আমি বালিশ থেকে কাফনের কাপড় সরিয়ে ফেলবো, আর খাবার সময় তুমি দম বন্ধ করে 2 বার বিসমিল্লাহ বলে খাবে। আমি তার কথা মতো সায় দিলে সে হুজুরের কাছে অনুমতি নিয়ে চলে যায়। বলে রাখি, আমার বাবা স্ট্রোক করার কারণে ভয়ে আমি তার কাছে বিষয়গুলো শেয়ার করিনি, কারণ যদি কোনোভাবে শুনে তাহলে মরেই যাবে। আমি ভয়ে কি বলি না, বন্ধুদেরকেও না। আমি ধীরে ধীরে সুস্থ হতে থাকি, যা আমার স্ত্রী টের পায়, কিন্তু হুজুরের কথা মতো আমি কিছু বুঝতে দেইনি। ঘটনা 5। আমার অসুস্থ থাকাকালীন আমার স্ত্রী প্রায়ই কলেজে যেত। বলে রাখি, আমার স্ত্রীর কলেজ ছিল বিভাগীয় শহরে, তার মানে বরিশালের প্রপারে। আমি ছিলাম পাশের একটা জেলায়। আমি 4 মাস অসুস্থ থাকাকালীন অনেকবার সে গেছে, আর পরের দিন এসেছে। কিন্তু অবাক করা বিষয়, আমি তাকে কিছুই বলতাম না, আর জানতেও চাইতাম না, কারণ আপনারা তো বুঝতেই পারছেন। তবে আরো একটি বিষয়, আমাদের পুলিশ বিভাগটা একটা অন্যরকম বিভাগ। পানি নিচের দিকে যেমন গড়ায়, তেমনি আমরা যতই নিরপরাধ থাকি না কেন, ছোট কর্মচারী বলে আমাদের ওপরে অবিচার হয়েই থাকে, নির্যাতন হয়েই থাকে।
আর বর্তমানে তো কোনো কথাই নেই। আমি কিছুটা সুস্থ বুঝতে পেরে আমার স্ত্রীর কার্যক্রম দেখে আমি মেজাজ হারিয়ে ফেলি। এতদিন বলিনি, কেন বলিনি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি সেই ছেলের সাথে মিশতে বারণ করেছিলাম। সে মিশবে, তার নাকি কোনো খারাপ সম্পর্ক নেই। আমি তাকে প্রথমবারের মতো গালাগাল করি এবং থাপ্পড় দিই। সে নিজেদের বলে দিলে আমাকে বলে যে সে আমার চাকরি খাবে এবং আমাকে নাকি মেরেও ফেলবে। তার প্রথম কথাটা আমলে নেই, কিন্তু মেরে ফেলবে এই কথাটা আমি আমলে নেইনি, কারণ আমার স্ত্রী আমাকে মারবে তা আমার বিশ্বাস করতে কষ্ট হয়। আমি অফিসে চলে যাই। রাত 9টার পর অফিস শেষ করে বাসায় আসি এবং তখন দেখি আমার স্ত্রী বাসায় নেই। সাথে সাথে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে বারবার ফোন কেটে দিতে থাকে। রাত হবার কারণে সে কোথাও যায় না, তবে সে ওই মুহূর্তে আমার অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের কাছে বিচার দিতে চলে যায়, যা আমি জানতাম না। আমার এক কলিগ আমাকে ফোন করে জানায়, আরো জানায় যে আমার স্ত্রীর গলায় কাটা দাগ এবং তাকে নাকি দা দিয়ে আমি জবাই করতে চেয়েছি। কিন্তু আল্লাহ সাক্ষী, আমি মাত্র একটা থাপ্পড় মেরেছিলাম। ও আমার গায়ে হাত তুলতে আসে বলে ধাক্কা দিয়ে আমি বাইরে চলে যাই। আমাকে রাত 10টার সময় চোর যেভাবে আমরা খুঁজি, সেভাবে আমাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজতে থাকে। আমি যথারীতি স্যারের কাছে হাজির হই। আমি গুরুত্বপূর্ণ একটা অফিসে নিয়োজিত থাকার কারণে আমাকে সবাই চিনত। আমাকে স্যার খুব বাজেভাবে বকা দিতে থাকে আর আমাকে পরিণতির কথা বলতে থাকে। আমি অপরাধ না করেও ক্ষমা চেয়ে চলে আসতে চাই, কিন্তু মেয়ে বলে যে আমি নাকি তাকে নিয়ে মেরে ফেলবো। সে ভাবির সাথে থাকতে চায় পাশের বাসার, এবং সে চলে যায়। আমি খুব ছোট হয়ে যাই কর্মস্থলে। আমি পরের দিন আমার অফিসের বসকে অবগত করি, কিন্তু কালো জাদুর বিষয়ে কিছু বলি না। বস আমাকে শান্ত থাকার কথা বলেন, আমি তাই থাকি। পরের দিন সকালে আমি পাশের বাসার ভাবির বাসায় তাকে আনতে গিয়ে দেখি আমার স্ত্রী সে বাসায় নেই। সে খুব সকালে বাবার বাড়ি চলে যায়। এই শুরু হয় আমার জীবন শেষ করার চূড়ান্ত অধ্যায়। ঘটনা 6। আমার স্ত্রী বাড়ি যাওয়ার পরে তার বোন ও আমার স্ত্রী মিলে আমাকে ধুঁকে মেরে ফেলতে জঘন্য কালো জাদু করে। 14 দিন পরে আমার স্ত্রী আমার কর্মস্থলে বাসায় আসে, নিজে নিজে চলে আসে। আমি খুশি হই এবং তাকে বলি যা হবার হয়ে গেছে, আমরা ভালোভাবে চলাফেরা করি। সে সায় দেয়, কোনো তর্ক করে না। আমি খুশি হই। 9 দিন ভালো করে চলতে থাকে। একদিন ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। আমি রক্ত পড়া দেখে খুব অবাক হয়ে যাই, খুব মাথা ব্যথা অনুভব করি। সকাল 6:21 দিকে ঘটনা ঘটে। আমি সবসময় ঘড়ি পরে থাকতাম, তাই সময়গুলো আমার খুব ভালোভাবে মনে আছে। পরে নাক পরিষ্কার করে মাথায় তেল পানি দিয়ে শুয়ে থাকি, কারণ অফিস তো 9:30। যখন ব্যথায় ক্লান্ত হয়ে আমার চোখে ঘুম ঘুম অবস্থা, তখন ঘটে আরেক কাহিনী। আমার পিঠে প্রচুর ব্যথা ওঠে এবং আমার বারবার বাথরুমে যাবার প্রয়োজন হয়। আমি বিছানাতেই বাথরুম করে দেই। বুঝতেই পারছেন আমার অবস্থা। আমি সাথে সাথে আমার কলিগদের এবং কিছু ব্যাচমেটকে খবর দেই। তারা দৌড়ে আসে, আমাকে পরিষ্কার করতে সহায়তা করে। আমি খুব কৃতজ্ঞ তাদের প্রতি। যাই হোক, আমি ফ্রেশ হবার পর যখন পোশাক পরব, তখন দেখি আমার পোশাকগুলো দিয়ে পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে। আমি ভাবলাম হয়তো রোদে না শুকানোর কারণে এমন স্যাঁতস্যাঁতে গন্ধ। আমি সেটা পরে অফিসে চলে যাই। তখন আমার স্যার বলেন, শরীর যেহেতু খারাপ, তাহলে ল্যাপটপে বসে কাজ করো। আমি রাজি হই, কিন্তু কেন যেন আমার মনে হলো আমি বাসা থেকে যেতে পারলেই ভালো লাগবে, তাই করলাম। যখন বাসা থেকে বের হলাম, তখন আমার মনে হলো আমি এক নতুন সূর্য দেখছি, কি যে শান্তি লাগছে। আর অফিসে যাবার পর কোনো সমস্যা, মাথা ব্যথা, পেট ব্যথা কিচ্ছু অনুভব করিনি। আমি অফিসে আসলে স্যার আমাকে বলে, সুস্থ আছো যখন, তাহলে সকালে এমন ভান করলা কেন? আমি তো অবাক, স্যার বলেন কি এগুলো? কলিগরা কি তাহলে আমার বিষয়ে কিছুই বলেনি? কারো ভালো কেউ নিতে পারে না। ওদের কাছে যখন জানতে চাই স্যারের কাছে বলেনি কেন, ওরা বলে কি বলবো স্যারের কাছে। আমি কষ্টে চুপ করে রইলাম। কাজ শেষ করে দুপুর 2:35 আসে। ঠিক খাবার খাবো, এই সময় আমার স্ত্রীকে ডাক দিলে সে বলে, সব বাড়া আছে, খেয়ে নাও। আমি তাই করি, খেতে থাকি। খাবারের শেষ পর্যায়ে দেখি
অনেকগুলো ছোট ছোট চুল খাবারের ভেতরে। আমি আর না খেয়ে খাবার রেখে দিই, ঘুমোতে চলে যাই। ঘুমোতে যখন যাব তখন মনে মনে ভাবি যে আমাদের বাচ্চা নেওয়া দরকার, তাহলে মন মানসিকতার পরিবর্তন আসবে। আমি কথাটি প্রকাশ করি। আমার স্ত্রীর কাছে বলা মাত্রই সে বিচলিত হয়ে বলে, সময় হয় নাই, হলেই নেব। আমি কিছু না বলে চুপ করে শুয়ে থাকি। তখনই ঘুমের ভেতর অনুভব করি যে কেউ একজন আমার পায়ের পুরো আঙ্গুল ধরে টানছে। আমি লাফ দিয়ে উঠে দেখি কেউ নেই, আর আমার পাশে আমার স্ত্রী ঘুমিয়ে আছে। এই ঘটনার 17 দিনের মাথায় আমার স্ত্রী বাসা থেকে অযথা চলে যায়। আমার স্ত্রী বাসায় থাকাকালীন সময়ে এই একটা সমস্যায় লক্ষ্য করতাম যে কে যেন আমার পা ধরে টানে। কিন্তু আমার স্ত্রী চলে যাওয়ার পরে রাতের ঘটনা, রাত 2:25, মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়ি। কখন যে ঘুমিয়ে যায় আমি নিজেও জানি না। সেদিন ছিল শনিবার, রাত আনুমানিক 3:10। আমার কান সবসময় সজাগ থাকে, সেই জন্য আমি ওই সময় আওয়াজ পেতে থাকি যে আমার রান্নাঘরে 4 থেকে 5 জন মিলে কথা বলছে আর কি যেন খাবার খাচ্ছে। শব্দ শোনার পরে আমি উঠে বসি ও মোবাইল খুঁজতে থাকি। ঘুমের কারণে বুকের ওপর আমার মোবাইলটা পড়ে যায় আর খাপ খুলে যায়, যার কারণে কোথায় যেন বন্ধ হয়ে থাকে। আমি তো ভয়ে ফুলে 3 জন হয়ে গেছি। কি করব? চিৎকার দেব না 2 তলা থেকে লাফ দেবো জানলা দিয়ে ভাবছি। তখনই দেখি আমার সামনে থেকে দেয়ালের দিকে একজন হেঁটে যায় এবং সেখানে হেলান দিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আর বাইরে কি কারণে যেন জোরে কুকুর ডাকতে শুরু করে। কারণ বুঝতে পারি না কেন এমন ঘটছে। আমার এমন সাহস ছিল, যদি কেউ আমাকে গভীর রাতে নদী পার হতে বলতো তাও পারতাম, কিন্তু এখন দেখি আমি ভয়ে মারা যাচ্ছি। আমি জোরে জোরে আল্লাহ আল্লাহ বলতে থাকি এবং যত সূরা জানি আমি সব সূরা পড়তে থাকি। সেই মুহূর্তে আমার কাছে আসতো না কালো ছায়াগুলো, শুধু বিছানার চারপাশে ঘুরতে থাকে। সজ্ঞানে কতক্ষণ এভাবে ভয়ানক বিষয়গুলো দেখেছি। চারপাশে কুকুরের ডাক, ঘরের ভেতরে দৌড়ের শব্দ, ঘুটঘুটে অন্ধকার। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি যখন সুইচ বোর্ডের নিকটে যাই লাইট জ্বালাতে, দেখতে পাই আমার সামনে থেকে ছায়াময় 4 জনের একজন জোরে আমার বুকের ওপরে উঠে আঘাত করছে। আমি চিৎকার দিয়ে খাটের সাথে বাড়ি খাই। আমার বুকের ওপর আঘাত করার ফলে আমার নাক দিয়ে রক্ত পড়ছে এবং সেটা আমি অনুভব করতে পারি। আমি যখন পড়ে যাই তখন উপলব্ধি করি যে অন্য একজন আমার ডান পায়ের পুরো আঙুল ধরে টানছে আর কি যেন সব বলছে বুঝতে পারছি না। সাথে সাথে আজানের শব্দ আমার কানে আসে এবং সেই শব্দ আসা মাত্র নিমিষেই সবকিছু উধাও হয়ে যায়। আমি ঘামিয়ে যাই আর কান্না করতে থাকি। কি করবো ভাবতে ভাবতে একটা সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি আমার নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ে আমার গায়ে থাকা স্যান্ডো গেঞ্জি ভিজে গেছে। আমি অফিস শেষে হুজুরের কাছে গেলে যে দেখি যে হুজুর তার মেয়ে জামাই বাড়িতে গেছে। মনে চাইছে তখনই জোরে কান্না করে দেই। কি করব ভাবতে ভাবতে শেষ আমি। তখন কল করি আমার স্ত্রীকে, তার কোনো সাড়া আমি পাই না। সাথে সাথে আমার এক মেয়ে বন্ধু তার কাছে ফোন দেই। মেয়ে বন্ধুটার সাথে আমি বড় 1 থেকে অনার্স 2nd ইয়ার পর্যন্ত পড়েছি, আর ওর বাবা একজন ব্রাহ্মণ। ওর কাছে সব কথা খুলে বলি। তখন ওর বাবার নাম্বার দিলে তার সাথে কথা বলি। সে বলে এই বিষয়গুলো সম্পর্কে তার কোনো জ্ঞান নেই এবং তিনি বলেন তুমি ভালো হুজুরের কাছে যাও। রাতে অফিস শেষ করে বাসায় নামাজ পড়ি। কোরআন শরীফ পড়তে পারতাম না, তাও আমার কাছে রাখি। সাথে রাখি আমার বাসায় থাকা দা আর আমার ব্যক্তিগত আত্মরক্ষার জন্য ব্যবহৃত একটি বার্মিজ গিয়ারওয়ালা চাকু, যার বর্তমান মূল্য 3200 টাকা। আমি যথারীতি শুয়ে পড়ি, কিন্তু ঘুম তো আসতে চায় না। দিন দিন না ঘুমাতে ঘুমাতে শরীর দুর্বল ও খাদ্যে অরুচি চলে আসছিল। রাত তখন 1:54। আমি রুমের মেঝেতে দৌড়ানোর শব্দ পাই আর উপলব্ধি করতে পারি দেয়ালের কাছে কে যেন আমাকে উকি দিয়ে দেখছে, কিন্তু আমার রুমে আসছে না। আমি টের পাই আমার সাথে থাকা চাকুটা হাতে নেই, আর অন্য হাতে মোবাইল লাইটটা আমি জ্বালিয়ে যা দেখতে পাই তা ছিল আমার জন্য আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর কিছু। আমি দেখতে পাই প্রায় সুদূরবিহীন একটা মাথা, রক্ত পড়ছে, কিন্তু উকি মেরে এসে আমাকে দেখছে। আমি কি করব? চিৎকার করব না কি করব ভাবতে ভাবতে কোরআন শরীফ হাতে নিই আর চাকু তার দিকে
ছুঁড়ে মারি। মাথাটার পাশ থেকে যে আমার আলনার কাঠের সাথে চাকুটা সোজা ঢুকে যায়। মাথাটা চাকুটার দিকে তাকায়, আমি দেখি, সাথে সাথে জোরে জোরে আল্লাহু আকবার বলতে থাকি। সেদিন দেখলাম যে মুসলিম হয়ে জন্ম নেওয়াটা আমাদের জন্য কতটা সার্থকতা। আমি কখন এমন করতে করতে ঘুমিয়ে পড়ি জানি না, কিন্তু ভোর হতেই দেখি যে আমার নাক দিয়ে আবার রক্ত পড়ছে। এমনভাবে 13টা দিন আমার সাথে একই ঘটনা ঘটে এবং নাক দিয়ে রক্ত ঝরা বাড়তে থাকে। এত রক্ত যে আমি রক্ত শূন্য হয়ে পড়েছিলাম। স্ত্রীকে কল দেই, সে অনেকদিন পর ফোনটা রিসিভ করে। আমি রিসিভ করা মাত্রই মনের কষ্টে কেঁদে দিই আর বলি, আমাকে ছেড়ে থেকো না, তাহলে হয়তো আমি মারা যাব। আমার স্ত্রী উত্তর দেয়, যেমন কর্ম তেমনই তো হবে। উত্তর শুনে আমার আর কিছু বুঝতে বাকি ছিল না। ঘটনা 7। হুজুর তখনও আসেনি। বোনদেরকে জানাবো বলে সিদ্ধান্ত নেই। আমি ডিআইজি স্যারের অডিট থাকার কারণে কাজের চাপে সবকিছু ভুলে যাই, কারণ আমি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে ছিলাম। রাত দিন তার কাজ করতে থাকি। অপরদিকে আমার বোনকে জানাবো ঠিক করি। সেই দিন রাত আনুমানিক 11টার সময় বাসার তালা খুলতে পারছি না, কিন্তু নতুন তালা খুব সহজেই খুলে যেত। পরে অনেকক্ষণ বাদে খুলতে সমর্থ হই। ঘরে ঢোকা মাত্রই অদৃশ্যকে যেন আমার বুকের উপর জোরে লাথি মারে এমন উপলব্ধি হয়, আর আমি সোজা গিয়ে পড়ি জানালার গ্লাসের কাছে। আমার হাত কেটে যায়। আমি চিৎকার দেওয়া মাত্র ওপরের বাসা থেকে ভাবি দৌড়ে আসে তার সন্তানকে নিয়ে। দরজা খোলাই ছিল, আটকানোর সময় পাইনি, তার আগে আঘাত করা হয়েছে। ভাবি আসা মাত্রই কালো অবয়বটা সরে যায়। ভাবি জানতে চায়, ভাই কি হয়েছে? আমি বলি, ভাবি জানি না। আমি ছিটকে পড়ে যাই। সে আমাকে ধরে তুলে খাটের উপরে বসায়। আমি তাকে চলে যেতে বলি, কারণ বাসায় আমি একা আর তিনি একজন মহিলা, তাই চলে যেতে বলি। সেও কথা মেনে নিয়ে চলে যায় আর বলে, ভাত দিয়ে যাবো কিনা? আমি শুধু 1 গ্লাস পানি দেবার কথা বলি, সে দিয়ে চলে যায়। ঘটনার রাত আমার সাথে যা ঘটে, কি করে তার কষ্ট আপনাদেরকে বুঝাই। আমার চাকুটা আমি খুঁজে পাচ্ছি না। সেদিন রাত থেকেই শুরু হয় আমার প্রতি কালো ছায়ার নির্যাতন। নামাজ পড়তে পারি রক্তের কারণে। আমি কোরআন শরীফে রাখবো, সেই মুহূর্তে আমাকে পুরো শূন্যে তুলে আঘাত করা হয়েছে। আমি খুব ব্যথা পাই আমার কোমরে। আর অন্য একজন কি যেন বলে, তাদের ভাষা আমি কখনো বুঝতে পারতাম না। অপর এক কালো ছায়া, তাকেও আমি ঠিক বুঝতে পারতাম না। এই প্রথম তার কথা আমি বুঝতে পেরেছি। তার কথা ছিল, এই তো এখনই তোকে মেরে ফেলতে পারি, এখনই মারছি না, যেন তোকে দিলে দিলে শেষ করতে পারি। আর কথাগুলো ছিল আমার স্ত্রীর কণ্ঠের। আমি ব্যথায় খুব কান্না করতে থাকি। আমি কিছুই করতে পারছি না। তখন সে অবয়বটা বলে, তোর বোনকে জানাবি? তাহলে তোর বোনকে কালই হত্যা করব। তোর বোন তো লেকের পাড় থেকে আসা যাওয়া করে, তাই না? আমি শুনে প্রথম তাদের কথার উত্তর দেই। আমি বলি, কোনোদিন বলবো না, কিন্তু অপরাধ কি? আমার বলা মাত্রই আমার বুকের ওপর সজোরে আঘাত আসে। আবার রক্তে ভিজে যায় আমার বুকটা। আমি নাক চেপে রাখি। আমি মনে মনে বলি, কেন আমি মারা যাই না, কেন হারাই না? আমি কখন যে রক্ত পড়তে পড়তে ঘুমিয়ে যাই নিজেটা জানি না। সকালে আমাকে সবাই হাসপাতালে নিয়ে যায়। আর সময় ছিল বেলা 3টা। আমার কলিগরা আমাকে বলে, যখন তোমাকে স্যার ফোন দিতে বলে তখন প্রায় 19 বার তোমাকে কল দিয়ে না পেয়ে তোমার বাসায় পাঠালে দেখতে পারি যে তুমি উপর হয়ে শুয়ে আছো আর তোমার বুকের নিচে থাকা রক্তগুলো বিড়াল চেটে চেটে খাচ্ছে। বিড়ালটা খুব কালো, এত কালো বিড়াল আমরা দেখিনি। বিড়ালের চোখটাও কালো। আমি দেখে সাথে সাথে দৌড়ে নিচে নেমে কল দেই। বলে রাখি, আমি রাতে দরজা লাগাতে পারিনি, সময় পাইনি। অন্য সবাই চলে আসে, আমাকে হাসপাতালে নিয়ে যায়। আমি কিছুটা সুস্থ হলে ডাক্তার আমাকে শরীরে রক্তে অনেক অভাব তাই বলে। আমার কেউ আপন ছিল না, তাই কারো কাছে না বলে আমি চুপ করে থাকি আর ডাক্তারের দেওয়া ওষুধপত্রগুলো খেতে থাকি। অনেকটা জানতে চাই কি হয়েছে। আমি বলি না তাদের কাছে, কারণ
যদি ওইগুলো আমার বেশি ক্ষতি করে। তাই বলি পড়ে যায় আর নাক ফেটে যায়। 3 দিন ঠিক থাকার পর হুজুরের খোঁজে বের হই। এবার একটা কথা বলে রাসেল ভাই, পুলিশের চাকরিটা একটা অন্য ধরনের চাকরি। ছুটি ছাটা এখানে অনেক কষ্টকর। আমাদের দায়িত্বটা এরকম। যাই হোক, আমি হুজুরকে পাই। সে আমাকে 1 দিন পর যেতে বলে, আর আমাকে দেখেই বলে, তোমাকে ওরা খুব কষ্ট দিবে, মারবে না। আমি হুজুরকে বলি, বাঁচতে চাই না। হুজুর বলে, কাল এসো, আসার পর বিরূপ প্রভাব পড়তে থাকে আমার উপর। আমার অফিস থেকে অনেক কাজ আমার কারণে বের হতে পারছিলাম না। কথা মতো আমি 1 দিন পরে হুজুরের কাছে যাই। হুজুর বলে, বসো আর বলো, খাবে কিছু? না হুজুর। কয় বেলা খাওনি? হুজুর, 5 দিন পানি কলা আর রুটি ছাড়া কিচ্ছু খাইনি। আমি ভাত খাবো কয়টা? হুজুর শুনে কেঁদে দেয়। আমি 2 প্লেট ভাত কিভাবে খাই টের পাই না। হুজুর আমাকে শান্ত করে তারপরে বলে, বাবা, তুমি কি অপরাধ করেছো তোমার বউয়ের সাথে? আমি তাকে বলি সব কথা, পূর্বের কথা। হুজুর বলে, তোমার স্ত্রী তোমাকে আস্তে আস্তে শেষ করার জন্য আবার কালো জাদু করেছে। আমি তাকে বলি, হুজুর, কোন কারণে সে করবে? প্রথম কারণ, তুমি তাকে মেরেছ। আর অন্য কারণ হলো, তোমাকে সে নিজে থেকে ছাড়তে পারছে না। তাহলে তো কাবিনের টাকা পাবে না। বলে রাখি, আমার সম্পর্কের বিয়ে ছিল, তাই বিশ্বাস করে আমি আমার স্ত্রীকে 10 লক্ষ টাকার কাবিন করি। হুজুরের কথায় আসি। তারপর হুজুর বলে, তোমার বউ সেই ছেলের সাথে বর্তমানে বরিশালে আছে। সেই ছেলেও তোমার উপর, তোমার ছবির ওপর কালো জাদু করছে। তারা দুইজনে তোমার উপরে কালো জাদু করছে। তোমার স্ত্রীর উদ্দেশ্য হলো তোমাকে তিলে তিলে মেরে ফেলা বা নির্যাতন করে টাকা নেয়া। সেই ছেলের উদ্দেশ্য তোমাকে মেরে ফেলা। হুজুর, আমি গরিব মানুষ, কোথায় পাবো এই টাকা? বাবার কাছে বলো। বাবা প্যারালাইজড, সে জানতে পারলে মরে যাবে। আমি কান্না করতে থাকি। আমি কি করব? শোনো, তুমি যে কালো কাটা মাথা দেখলা, সেটা হলো ছেলেটার কালো জাদুর ফল। ও তোমাকে সেদিন মেরে ফেলতো যদি না তোমার কাছে সেদিন কোরআন শরীফ থাকতো। আর যাদের দৌড়ের শব্দ তুমি শুনেছ, তারা মূলত দৌড়ায় না। মোট 4টা জিন তোমার পেছনে ক্ষতি করার জন্য লাগিয়ে দেয়া হয়েছে। তারা তোমাকে মেরে ফেলতে চায়। একজন তোমাকে বাঁচিয়ে রাখতে চায়, তিল তিল করে মেরে ফেলতে চায়। এটা নিয়েই জিনদের মধ্যে আবার মতবিভেদ রয়েছে, এবং তাদের সেই তর্ক বিতর্ক বা তাদের সেই মারামারি, সেগুলো সবই তুমি পেয়েছ। কাটা মাথাটা সেদিন ওদের পরাস্ত করতে পারে আর তোমাকে হত্যা করতে চায়, কিন্তু বেঁচে যাও। আর 3 জন তোমাকে বুকে আঘাত করে, যাতে তুমি ব্যথা পাও, রক্ত শেষ হয়ে মারা যাও। সেটা তোমাকে কালো জাদু করতে তোমার বাসার সামনের মাটি, তোমার পায়ে রাখা জুতোর ময়লা মাখা মাটি, শ্মশানের পোড়া হাড়, মাথার খুলি তান্ত্রিক দ্বারা ব্যবহার করিয়েছে। আর তান্ত্রিক নির্দেশ প্রদান করে ছেড়ে দিয়েছে তোমাকে মেরে ফেলতে। আর তোমার বউ তোমার উপরে খুব শক্তিশালী জিন চালনা করেছে। তারা চাইলে তোমাকে এখনই মেরে ফেলতে পারে, কিন্তু নির্দেশ অনুসারে তারা কাজ করবে। তোমার স্ত্রী যখন বাসায় আসে দ্বিতীয়বার বাবার বাড়ি থেকে, তখন যে 17 দিনের মতো তোমার বাড়িতে ছিল, এই কয়দিন তারা তোমার উপর কালো জাদু করেছে। তোমাকে বান মেরেছে, খুব ভয়ানক বান, যা আমি কাটাতে পারবো না। আর চেষ্টা করে যদি ব্যর্থ হই, তাহলে তো রক্ষাই নেই। তোমার বউ তোমার গায়ের পুরনো জামা নিয়ে যায়, তোমার চুল নিয়ে যায়, একদামে গামছা কেনে, সিঁদুর কেনে, লাল ও সাদা কাপড় কেনে, হরিণের চামড়া কেনে, কাফনের কাপড় কেনে, বাচ্চাদের হাড় সংগ্রহ করে, অনেক কিছু, যা দ্বারা তোমার স্ত্রী এবং তার বোনেরা তোমার প্রতি কালো জাদু করেছে। আর অনেক টাকার দ্বারা তারা এই কাজটি করিয়েছে। আমি নীরব পাথর হয়ে কথা শুনতে থাকি, আর চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে। কাকে ভালোবাসলাম আমি? দিনের পর দিন আমি শেষ হতে থাকি এমন ভালোবাসার মানুষের কাছে। ভাবতে ভাবতে হুজুর কি বলে তার কিছুই মাথায় ঢোকে না। হুজুর আমাকে 1 দিন পর আসতে বলে। আমি রাত 8টার দিকে তার নিকটে যাই। সে আমাকে একটা মাদুরের ওপরে বসতে বলে, সাথে আরো 2-3 জন ছিল। হুজুর বলে,
ভয় পাবে না। তোমার সামনে যে আসবে সেই জিনটা তোমাকে মেরে ফেলতে চায়। আমি বলি ঠিক আছে। তারপর হুজুর আমার গায়ে সরিষার তেল মাখান এবং কি যেন পরে ধোয়া তৈরি করেন। আমি সহ সবাই তার কিছুক্ষণ পরেই দেখতে পাই হুজুরের টিনের চালা ভেঙে একটা কালো ছায়া প্রবেশ করছে। আর তার একটু পরেই আরো একজন হুজুর গোছের সুন্দর একজন প্রবেশ করে। হুজুর খারাপ জিনটাকে প্রশ্ন করেন, তোমার কি ক্ষতি করেছে এই ছেলে যে তোমরা তাকে মারতে চাও? খারাপ জিনটা উত্তর দেয়, আমি তাকে মারতে চাই না, তবে প্রতিদিন আমাকে নির্যাতন করা হয় যাতে তাকে মেরে ফেলি। আমি আমার স্থানে প্রবেশ করি, তাই নিজেকে বাঁচাতে হলেও ওকে আমাকে মারতে হবে। কথাটা একবারে বয়স্ক বৃদ্ধের মতো। হুজুর বলে, তোমার জন্য কি করলে তুমি ওকে ছেড়ে দেবে? সে বলল, আমি দুর্গাসাগর নামক এক স্থানে থাকি। অনেক দিন পর্যন্ত বন্দি অবস্থায় আমি এখানে ছিলাম এবং মুক্তি পেতে শর্তে রাজি হই। আমি রাজি হওয়া মাত্র আমাকে ছেড়ে দেয়। আমি দূরে চলে যাবো ওকে মেরে, এই জন্য এই ছেলেকে মারতে আসি, কিন্তু অন্যদের জন্য পারি না। তখন হুজুর বলে যে, আমি তোমাকে চাইলে বন্দি করতে পারি, তা আমি করব না। তোমাকে যেতে দিতে এবং নির্যাতন থেকে বাঁচাতে পারি, যদি তুমি এই ছেলেকে মেরে না ফেলো। চিন্তা রাজি হয়। তখন এই সুন্দর গোছের হুজুর বলে, সে কি বলে আমি বুঝি না। হুজুর যা উত্তর দেয় আমি তাই বলছি। হুজুর সেই সুন্দর হুজুরকে নির্দেশ করে বলে তাকে যেন খুব সুন্দর এক জোড়া কবুতর দেয়া হয়, আর পানি দ্বারা ওর সমস্ত স্থান মানে আটকানোর স্থান পবিত্র মাটি ও পানি দ্বারা পরিষ্কার করা হয়। আর আমাকে বলে দেয়া হয় একদমে ছাগল কিনে পশ্চিমে ছেড়ে দিয়ে আসতে। তারপর জিনটা কোথায় যেন চলে যায়, আর ভালোভাবেই চলে যায়। শেষ হলো আমাদের প্রথম জিনের পালা। হুজুর শেষ করে ক্লান্ত হয়ে পড়েন আর আমাকে বিদায় দিয়ে বলেন, তাবিজ রাখো, শরীর বন্ধ করে দিলাম, কিছুদিন ভালো থাকবে। ওদের তিনজনের হাত থেকে আমি বাঁচাতে পারবো বলে আমার মনে হয় না, তবে আল্লাহর উপর ভরসা রাখো, সে সর্বশক্তিমান ক্ষমতাবান। আমাকে হুজুর নির্দেশনা দেন যে নামাজ যেন আমি পড়ি। ঘরের প্রধান দরজার নিচে কাঠ খোদাই করা তাবিজ বের করতে, আমার পুলিশি শুয়ের ভেতর সেলাই করা লাল একটি সুতো আছে, যে সুতোটি আমার স্ত্রী আমাকে সেলাই করে দিয়েছে, সেটা পানিতে ফেলে দিতে। আর গোসল যেখানে করি তার ময়লা যেখান দিয়ে যায় তার স্টিলের কাভারের নিচে তাবিজ ঝুলানো আছে, সেটাতে আগুন দিয়ে দিতে। আমার ল্যাপটপের ভেতরে সাদা কাগজ মুড়িয়ে রাখা হয়েছে, সেটা বের করতে। আর আমার রক্তে যা মিশে আছে তা বের করা যাবে না, তাই তিল তিল করে রক্ত শূন্য হয়ে আমি মারা যাব। নাসির ভাই, আমার দান করা রক্তে হয়তো বেঁচে আছে প্রায় 21টা মানুষ, কিন্তু কি নির্মম পরিহাস, আজ আমি রক্ত শূন্যতায় প্রতিদিন মারা যাচ্ছি। প্রতিদিন আমাকে আঘাত করা হয় আর নাক থেকে রক্ত গড়িয়ে পড়ে। বুকের পাঁজর আঘাতে ভেঙে যেতে চায়, কিন্তু ভাঙে না। ঘটনা আপন বলতে শুধু বাবা, সেও কিছুদিন পরে মারা যান। আমি তখন পৃথিবীতে একেবারে একা, কোনো নিকটাত্মীয় নেই। বোনরা পরিবার নিয়ে আছে, তাদের কথাও আমার ভাবতে হয়। ছোট হওয়ার পরও অনেক কষ্টে ছোট হয়ে আমি আমার স্ত্রীকে আমার সাথে দেখা করার জন্য রাজি করাই। একদম একা, সে আসেও কোনো এক স্থানে আমার সাথে দেখা করতে। আমি আমার কষ্টের চোখের পানি আটকাতে পারিনি, আর পাটা জড়িয়ে ধরে আমি তাকে বলি, কি আমার অপরাধ? সে কোনো অনুশোচনা না করে বলে, তুই কোনোদিন বুঝতে পারবি না, যা হবার হবে। আমি শান্ত হয়ে নিরুপায় হয়ে জানতে চাই, কি হলে আমাকে মুক্তি দেবে তোমরা? আমার স্ত্রী বলে, আমার কাবিনের টাকা দে, তাহলেই মুক্তি পাবি। আমি তাকে বলি, কোথা থেকে এই টাকা আমি দেব? তখন সে বলে, বাঁচতে হলে দে, নতুবা যা কিছু ঘটবে সেটা তোর ব্যাপার। তখন সে ছুটে যায় আর আমার বিভাগের কোনো এক পুলিশের বুদ্ধি নিয়ে আমার বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ করে এবং ডিআইজি বরিশাল মহোদয়ের কাছেও সে অভিযোগ যায়। আমার বিরুদ্ধে বিভাগীয় মামলার চার্জ গঠন করা হয়। আমি সাময়িকভাবে বরখাস্ত হই। 2 বার আত্মহত্যা করতে গেছি, কিন্তু পারিনি, সেই খারাপ জিনদের কারণে। ওরা বলে তুই মরতেও পারবি না। আমি মৃত্যুর
দিকে দিন দিন এগিয়ে যাচ্ছি, হয়তো মরে যাব কিছুদিনের ভেতর টাকা দিতে না পারলে। এই ছিল আমার কাহিনী। আমি 100 ছেলেদের ভেতরে খুব স্মার্ট ও সুন্দর ও ফিট ছিলাম, যা আপনি না দেখলে বিশ্বাস করবেন না। আমি সবার চোখে পড়ার মতো একটা ছেলে ছিলাম। বর্তমানে আমি শুকিয়ে কাঠ হয়ে গেছি, একটা জীবন্ত লাশ। আমি চাকরির 3 বছরের মাথায় বাংলাদেশের প্রচলিত সব পেনাল কোডের সকল ধারা মুখস্থ করে বলতে পারি, কিন্তু আমার সাথে ঘটতে থাকা ঘটনার কারণে সব স্মৃতি আমার মুছে যায়। আমি ভুলে যাই কম্পিউটারে পারা সব কাজ। খুবই কষ্ট নিয়ে লিখলাম। ভুলগুলো ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। আমি যদি মারা যাই তাহলে অন্তত ক্ষমা নিয়ে মরতে পারবো। এই বলে তিনি শেষ করেছেন তার কথা। তারপর লিখেছেন, বিশেষ দ্রষ্টব্য, আমার ছবি আপনাকে দেখার জন্য দিলাম, তাহলে আপনি অন্তত বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন যে কি হচ্ছে আমার সাথে। আপনার কাছে দাবি, আপনি শেয়ার বা কাউকে দেখাবেন না। ছবিটার কথা বলছেন নিশ্চয়ই, স্টাফদেরও না। তাহলে পুলিশ কর্তৃক আমি ঝামেলায় জড়িয়ে পড়তে পারি, তাই শান্তি মতো একটু মরতে চাই। আমি কারো ঝামেলা করতে চাই না। 100% সত্যি ঘটনার সময় হলে আর বেঁচে থাকলে নাকের যে রক্ত বা আমার যা যা শারীরিক অসুবিধা সেগুলো আস্তে আস্তে জানাবো। প্রকাশ করার আগে আমাকে একটা মেল করলে খুশি হব, তাহলে আপনার কণ্ঠটা শুনতে পারবো। আপনার একান্ত অনুগত ছোট ভাই। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। ঘটনাটা বেশ আগে পাঠানো, অনেক আগে। আমি জানি না যে এখন আপনার কি অবস্থা। আমি জানতে পারলে খুব ভালো হতো। আপনি ভালো আছেন তো? আমরা চলে যাব।